এবারে লড়াইটা তোমার সাথে, সর্বশক্তিমান বিধাতা। প্রতিটি প্রশ্বাসে আমি বুকের ভিতরে মজুত করি আয়ুধ। চিতার ধূসরতা ঝেড়ে আবার খুঁজে নিতে পারি রংচটা কবিতার খাতাটা। নাভির মতোই সেও পড়ে না কখনো। আমার গোধূলির মোলায়েম উষ্ণতা এক টুকরো কস্তুরীর মতো ছড়িয়ে আছে এখনো। প্রতিটি মৃত্যু পথযাত্রীর পাশে আমি রেখে আসি সেই সঞ্জীবনী সুগন্ধ। আমাকে কাঁদিয়েছিল যত অবাঞ্ছিত শীতলতা, জিজিবিষু অহমিকায় তাদের দিকে ছুঁড়ে দিতে পারি অবজ্ঞা। অনেক কটা মরুভূমি পেরিয়ে যে নার্সিসাসের জন্ম দিয়েছি, তার চেয়ে তুমি বড় নও। এই বিশ্বাসে এখন আমার প্রতিটা দিন শুধুই উৎসব উদযাপন। হ্যাঁ, এমন প্রতিস্পর্ধী উৎসব উদযাপন বোধহয় সম্ভব তাদের দ্বারাই যারা বহু যুগ ধরে নানাবিধ লাঞ্ছনা আর বঞ্চনার ইতিহাস বুকে বয়েও বারবার মাথা তুলে দাঁড়িয়েছেন তাদের আত্মশক্তিতে বলীয়ান হয়ে। আমাদের আজকের অনুষ্ঠান অঙ্গনার অঙ্গনে সেই সমস্ত লড়াকু নারীদের সাতকাহন নিয়েই গড়ে উঠেছে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি, নতুন করে তার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবুও সব অনুষ্ঠানেরই তো একটা আনুষ্ঠানিকতা থেকে যায়। তো সেই আনুষ্ঠানিকতার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আজকে আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেব আমাদের আজকের অতিথির, আমাদের ত্রিপুরা রাজ্যের একজন অত্যন্ত গুণী এবং স্বনামধন্যা বাচিক শিল্পী তথা মঞ্চ অভিনেত্রী শ্রীমতী গোপা সেনগুপ্তা। নমস্কার গোপাদি, তোমার সঙ্গে অনেক দিন পর আবার একসাথে দেখা। প্রথমেই তোমার কাছ থেকে জেনে নেব তোমার কুশল সংবাদ। কেমন আছো বলো? হ্যাঁ, খুব ভালো। আজকে তোমার সাথে বসেছি, এটা আরো ভালো লাগছে। অ্যাকচুয়ালি তোমার মুখে সবসময় এই মিষ্টি হাসি আর খুব ভালো, এই দুটো শব্দ আমাদেরও ভীষণ প্রাণিত করে। যাকে আজকের এই আলাপচারিতার মুহূর্তে আমি একদম প্রথমেই তোমার কাছে একটু শুনে নেব তোমার বাল্যজীবনের কথা বা তোমার বেড়ে ওঠার কথা। কিভাবে আজকের গোপা সেনগুপ্ত হয়ে ওঠা তোমার? আসলে আমি যে পরিবারে জন্ম নিয়েছি, আমার মেয়েবেলার কথা বলছি। তো তুমি আজকে নাটক নিয়ে কথা বলছো বা নারীদের নিয়ে কথা বলছো, সেখানে আমার পরিবারে মানে সবাই নাটকের সাথে জড়িত। আমার বাবা, কাকা, আমার দাদারা। তো আমাদের বাড়িতে তখনকার সময় সেন ভবন সবাই বলতো নাটকের বাড়ি। তো সেই চোখের সামনে ওই দেখেছি বাবারা নাটকের রিহার্সাল দিচ্ছে, দাদারা খুব ব্যস্ত নাটকের রিহার্সালে যাচ্ছে। সেইভাবেই আমার বড় হয়ে ওঠা এবং নাটকের প্রতি ভালোবাসা বলতে গেলে সেখান থেকেই হয়েছে। যে বেড়ে ওঠা আমার ওখান থেকেই আর মানে একদম একটা শৈল্পিক পরিবেশে একদম সবাই। এমনকি আমার তোমাকে বলি যে দাদার বৌদিরা যখন এলেন তারাও নাটকের সাথে যুক্ত হয়ে গেলেন, ওই রকম আর কি। দারুণ ব্যাপার। তো এইভাবেই তোমার তাহলে শিল্পী জীবনে প্রবেশ। একদম। এবং তারপরে তোমার একটু জার্নিটা একটু শুনি কিভাবে। হ্যাঁ, একদম শুরুটা বলি। বাবা, তখন আমি ক্লাস 3, আমার এটা খুব মনে পড়ে। তখন অফিস ড্রামা হতো, খুব জমজমাট, এখনো হয়। তো বাবা আমাকে নিয়ে গেলেন। আমি তো তখন থেকে আমি করব মানে ক্লাস 3। তো ক্লাস 3-কে নিয়ে বাবা ওই সাইকেলের সামনে বসিয়ে অফিসে নিয়ে যেতেন। তখন আমার মনে পড়ে যে মহারাজ নন্দকুমার, তখন বাবা তখন ওয়ারেন হেস্টিংস বাবার সেই চরিত্র আমার এখনো চোখের সামনে ভাসে। তো আমাকে দিল যে উন্মত্ত জহরত, সিরাজদৌল্লার ছেলে। তো যেতাম, খুব মজা। এবং আমাকে প্রথম দিন স্ক্রিপ্টটা আমি বাড়িতে এসে চট করে মুখস্থ। তো বাবা আমাকে বলতেন যে পড়াটা দেখি মুখস্থ হয় না, এই স্ক্রিপ্ট তোমার কি করে মুখস্থ হয়ে গেল। মানে প্রথম দিনে আমি, পরের দিন গিয়ে আমাকে আর বলে দিতে হচ্ছে না, আমি গড় করে বলে দিচ্ছি। ওই আর কি, এভাবেই শুরু একদম। তোমার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কিছু কাজ করার অভিজ্ঞতা আছে এবং তার সূত্র ধরে জানি যে সত্যি স্ক্রিপ্ট মুখস্থ করার ব্যাপারে তুমি মানে কি বলবো, একেবারে সিদ্ধহস্ত যাকে বলে। তো যাই হোক, তো
এইভাবে তোমার নাটকে প্রবেশ। একদম নাটকে প্রবেশ। বাচিক শিল্পকে ভালোবাসলে কিভাবে? বাচিক বলতে কবিতা বলছো? আমি কবিতার কথা বলছি স্পেসিফিক্যালি। তো আমি যখন ছোট, আমি খুব সাধারণ পরিবারেই আমার জন্ম, সেখানে তখনও কবিতা নিয়ে কিছু হয়নি, মানে কবিতার স্কুল বা কেউ কবিতা শেখে সেরকম আমার জানা কিছু ছিল না, কিন্তু আমার ভীষণ ভালো লাগতো কবিতা। তো আমাকে কেউ একজন একটা সুকুমার রায়ের একটা ওই আবুল তাবুল দিয়েছিল, তাও চটিটা, সমগ্রটা নয়। তো আমি করলাম, কেউ সেই বললে না যে মুখস্থ করে ফেলা, আমি এই কবিতা সেই কবিতা করতে করতে মোটামুটি মানে আবল তাবলে শেষ করে ফেলেছি, মুখস্থ করে ফেলেছি। কিন্তু আমাকে কবিতা শেখানো, আমিও বলিনি কোথায় শিখবো, কার কাছে শিখবো, নিজে নিজেই যতটা পারি করতাম। তো আমাদের স্কুলে, আমি তুলসীবতী স্কুলে পড়তাম, তো তখন শনিবার দিন সাহিত্য সভা হতো প্রথম পিরিয়ডে। তো আমি সেখানে কবিতা বলার জন্য সাংঘাতিক উদ্গ্রীব, এক একটা কবিতা শিখে শিখে প্রতি সপ্তাহে একটা নতুন নতুন কবিতা নিয়ে যেতাম। তো আমাকে এই ক্লাসে একটা বলাতো, ওই ক্লাসে একটা, এই নিয়ে আমার খুব উৎসাহ যে না, আমার তো আগামী শনিবার আরেকটা বলতে হবে, এটা তো বলে ফেলেছি। ওই রকম করে কবিতা, কিন্তু মাকেও খুব ছোট বয়সে হারিয়েছি। তো কিন্তু আমাকে গানের স্কুলে ভর্তি করিয়েছিল, কিন্তু গানের প্রতি আমার মানে গানের সুরের সও ছিল না, কিন্তু গাইতাম আর কি। তো কবিতা, এরপরে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর ছেলেও হলো। তো আমার এটা বলতেই হয় যে সমীর কান্তি দাস, উনি আমাদের শ্বশুর বাড়ির দিকে রিলেটিভও, সমীরদা বলেই বলতাম। তো ওনার কাছে আমার ছেলেকে গানের জন্য দিয়েছিলাম। সেই ছেলে তখন 3 বছর, 3.5 বছর। তো উনি আমার নাটকও দেখেছেন অনেকটাই। তখন উনি আমাকে একদিন বললেন যে তুমি কবিতা, তখন আমি অ্যাঙ্কার হিসেবেও কাজ করছি, তো বলছে তুমি কবিতা শেখাও তুমি। বলছে আমি বললাম যে না, কবিতা আমি কি করে শেখাবো, যে আমি তো কবিতা শিখিনি কারো কাছে, আমি কি করবো। বলছে না, আমি তোমাকে শিখিয়ে দেবো, তুমি কবিতা শেখাও। তো বললাম যে না, আমি সমীরদা, আমার তো শেখানোর খুব ইচ্ছে, কিন্তু কি করে শেখাতে হয়, কি করে, মানে একটা তো মেথড, টেকনিকটা আমি শিখিনি। তখন উনি বললেন যে তুমি তাহলে কারো কাছে শেখো, বাকিটা আমি শিখিয়ে দেবো, তুমি করো। তো ওনার ক্লাসেরই 2জন ছোট ছোট বাচ্চা আমাকে বললেন তুমি ওদের শেখাও। তো আমি, আমার বন্ধু প্রণব সাহা, প্রণবকে বললাম, প্রণব আমাকে একটু শেখাও না, কি করে। তো বলে তোমার আবার শিখতে হবে না, আমি একটু শিখবো তোমার কাছে, কি করে, এমনিতে বলতে পারি কিন্তু একটা বাচ্চাকে কি করে শেখাবো, ওইগুলো আমার একটু জানতে হবে। তো প্রণবের কাছে আমি অনেক দিন শিখেছি। তো ওইভাবে আমার একটা দুটো করে স্টুডেন্ট হতে হতে আমি কবিতা, এই সূত্র ধরেই, স্টুডেন্ট ব্যাপারটা সূত্র ধরেই তোমার কাছে একটা বিষয়ে জানতে চাইবো যে ব্যক্তিগতভাবে তুমি যেমন শিল্পচর্চা করছো, তেমনি তুমি একটা গুরু ভার নিজের কাঁধে তুলে নিয়েছো। আমরা সবাই জানি যে পরবর্তী যে প্রজন্ম, তাদের মধ্যে নাটক বলো বা কবিতা আবৃত্তি বলো, এগুলোর প্রতি একটা ভালোবাসা তৈরি করে এবং একটা সুস্থ জীবন যাপনের পথে তাদের এগিয়ে দেওয়া, এই যে একটা চেষ্টা, এখান থেকে তুমি একটা সংস্থাও খুলেছো যার নাম আমরা সবাই জানি, সৃষ্টি, অত্যন্ত জনপ্রিয় একটি সংস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে। তো এই সৃষ্টি সম্পর্কে তোমার কিছু কথা শুনতে চাই। সেটাই বললাম তোমাকে, সমীরদা এবং প্রণব সাহা, তাদের ভালোবাসায়, তাদের উৎসাহে সৃষ্টি গড়ে উঠেছে, সেটা আমি বারবার বলি। সমীরদা আজকে নেই আমাদের সাথে। সমীরদা আমাকে এমনও হয়েছে যে আমি একটা কবিতা বুঝতে পারতাম না, বিশেষ করে রবীন্দ্রনাথের কবিতা আমার খুব কঠিন মনে হতো, যে ওয়ার্ডগুলো বুঝতে না পারলে আমি কি করে আরেকজনকে শেখাবো। তখন আমি সমীরদার কাছে নিয়ে যেতাম ওটাকে, উনি আমাকে একদম লাইন বাই লাইন বোঝাতেন এবং আবার বাংলা ডিকশনারি খুলে ওইটার অর্থ বুঝিয়ে দিতেন। ওই রকম করে আবার প্রণব সাহা তো রয়েছেই বন্ধু। তো এভাবে আমার 1-2জন করে হলো, জানি না কতটুকু ওদের আমি, কিন্তু আমি যেভাবে যাদের কাছ থেকে অনুপ্রেরণায় আজকে সৃষ্টি হলো, আমিও খুব চেষ্টা করি ওদের সেভাবে, যতটুকু আমার জ্ঞান বুদ্ধি রয়েছে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতি বছর তোমার সৃষ্টির একটা অ্যানুয়াল প্রোগ্রাম যাকে আমরা বলি, সেটা হয়। আমি 2-1বার এটার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য তোমার কাছে কৃতজ্ঞ। আমি দেখেছি তারা কি অসম্ভব সুশৃঙ্খলভাবে একটা পুরো প্রোগ্রাম পরিচালনা করা, তোমার পাশে থাকা, এই ব্যাপারগুলো। আচ্ছা, এখানে তোমার কাছে আমি একবার শুনেছিলাম একজনের কথা যে ছেলেটি বোধহয় একটু অসুস্থ, একটু ছিল, তো সে তোমার কাছে শিখছে, এই ব্যাপারটা একটু বলো। না, সেটা হচ্ছে কি, আমি যখনই ছেলেটা এলো আমার কাছে, দেখলাম খুব চঞ্চল, মানে ওর মা বাবা তখন আমাকে বলেনি ওর এইটা রয়েছে। আমি ওকে নাম জিজ্ঞেস করছি, ও বলছে না, ও আমার কথাটা শুনছে কিনা সেটাই আমি বুঝতে পারছি না।
তো এই প্রসঙ্গে বলি যে মা বাবারা ওটাকে একটু ঢেকে রাখতে চায়, এটা একদম করবেন না আপনারা। আমি বললাম যে ওর কি কোনো সমস্যা আছে? বলল না সেই রকম কোনো সমস্যা নেই, তবে স্কুলে গেলে স্কুল থেকেও এরকম কমপ্লেন আসছে যে ও ঠিক মতো শুনছে না। আমি তাহলে তো ওর একটা প্রবলেম আছে, কেন বলছেন না? তারপর আমি একটু জোর করাতে বললো যে ওর এইরকম একটা কিছু রয়েছে। তখন আমি আসলে সরাসরি নাই করে দিয়েছি, কারণ বললাম যে আমি তো এই টেকনিকটা জানি না, ওকে আমি কি করে আমার কথাগুলো শোনাবো, বরঞ্চ এইরকম অনেক সংস্থা রয়েছে আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করুন। বলছে যে না ওখানেও দিয়েছি, ওখানেও করেছে, সবাই বলছে আপনার কথা। আমি বললাম যে আমি কি করে করাবো, আমি তো ডাক্তার নই, আমি একটু ভালোবাসা দিই, কিন্তু ও আমার ভালোবাসাটাকে নিতে হবে, তো ওর বুঝতে হবে যে আন্টি আমাকে ভালোবাসছে, সেটা তো হচ্ছে না। তো ওনাদের জোড়াজোড়িতেই বাচ্চাটা এলো আমার কাছে। প্রথম কদিন শোনে না কথা, এদিকে যায় ওদিকে যায় ওদের, কিন্তু আস্তে আস্তে আমি ওকে কোলে নিয়ে বসাতাম, আদর করতাম, চকলেট ওর জন্যই আলাদা করে একটু কিনে নিয়ে আসতাম, মানে ওকে আমার প্রতি একটু আকর্ষণ করানোর জন্য। আস্তে আস্তে দেখলে এখন তো বেশ ভালো বোঝে, এখন উত্তরও দেয়, এখন কবিতাটা শিখেও আসে। তুমি তো দেখেছোই, দাঁড়িয়ে মাইকের সামনে দাঁড়িয়ে, হয়তো সবটা কথা বুঝতে পারোনি, কিন্তু সে বলছে তো, ওই রকম আর কি। এটুকুই দরকার আসলে। শিল্প এমন একটা জিনিস, একটা থেরাপি, তাই না? একদম। যে কোনো অসুখ বা মানসিক কোনো প্রবলেম আমাদেরও তো হয় না বাড়িতে, যখন হঠাৎ করে হয়তো দৈনন্দিনতার চাপে আমরা কোথাও একটু মানসিকভাবে একটু কষ্ট একটু সহ্য করতে পারছি না, সেই সময় গান হোক, কবিতা হোক, আমাদের তো একটা বাঁচার আশ্বাস অবশ্যই দেয়, তাই না? তো এখানেও এই ছেলেটির ক্ষেত্রেও নিশ্চয়ই কবিতা তার কাছে একটা থেরাপির মতো কাজ করেছে, যেটা হয়তো শুধু ডাক্তার বা শুধু ওষুধে হতো না। আমরা আশা রাখবো সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে এবং যে দৈনন্দিনতার পথে সকলের সঙ্গে পা মিলিয়ে সমানভাবে চলতে সক্ষম হবে। গোপাদি, এবারের প্রশ্নটা একটু মানে কি বলবো, আমাদের সকলেরই খুব জানতে ইচ্ছে করে। তুমি তো অনেকগুলো রূপে একসাথে বিরাজ করছো বলা যেতে পারে, মানে দশভুজা বলতে আমরা যা বুঝি, গোপা সেনগুপ্ত অনেকটা তাই। কেন তাই? কারণ তিনি চাকরি করেন, এটা আমরা জানি যে তিনি একটি খুব গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন, সাথে সংসার করেন, এবং সংসারটা যে তুমি ঠিক কতটা গুছিয়ে করো সেটা আমরা যারা একটু কাছাকাছি তারা আমরা সবাই জানি। এর সাথে তোমার নিজস্ব শিল্প জীবন, পাশাপাশি তোমার সৃষ্টির দায়িত্ব, কারণ তার সর্বময় কর্ত্রী তুমি। তো এই পুরো ব্যাপারগুলোকে একসাথে ব্যালেন্স করো কি করে? কখনো অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না, যেটাতে ভালো লাগা সেখানে কোনো অসুবিধা হয় না। তবু একটু বলি যে অনেক সময় তো মেয়েদের বিয়ের পর সবকিছু ঢাকা পড়ে যায়, কিছুটা অনেক বাড়িতে এরকম হয়েছে, প্রতিকূলতা তৈরি হয়। আমি সেক্ষেত্রে খুব লাকি। আমি প্রথমেই বলি যে আমি তো নাটক, বিয়ের আগেও নাটক করেছি অফিস থেকে। বিয়ের পর যখন অফিস ড্রামার জন্য বললো, তখন আমি নিজেই ওদের না করে দিয়েছিলাম যে না, আমি এখন বিয়ে হয়ে এখন করবো না। তো ওনারাই আমার অজান্তে আমার শ্বশুরমশাইয়ের সাথে এসে কথা বললেন। তো শ্বশুরমশাই বললেন যে কেন করবে না, ও এত ভালো নাটক করে, একদম করবে, নিশ্চয়ই করবে, তবে একটাই, আপনারা রাত হলে ওকে দিয়ে যাবেন বাড়িতে। তো এই যে সাপোর্ট, এটা আমাকে সাংঘাতিকভাবে হেল্প করেছে। এবং তুমি জানো কিনা আমি এটা বলিনি আগে, যে যখন সৃষ্টি হলো সেখানেও আমার শ্বশুরমশাই, শ্বশুরমশাই বাচ্চাদের তখন 2, 3 বা 4 একটা করে স্টুডেন্ট আসছে, ওদের জন্য যখন ছুটি হবে উনি দাঁড়িয়ে থাকতেন চকলেট নিয়ে, এবং আমি আদর করার পর উনি আবার আদর করে দিতেন। তো এই সাপোর্টগুলো না থাকলে হয়তো আমি ব্যালেন্স করতে পারতাম না। এবং আমার স্বামী তো রয়েছেনই, যে সব সময় আমাকে সাহস দিয়ে যাচ্ছেন। না, এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি, তাই না? একদম ভীষণ প্রাপ্তি। বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি মেয়েদের অনেক প্রতিভা বা অনেক গুণ থাকা সত্ত্বেও একটা সময়, মানে বিশেষ করে যেটা বলতে ভালো লাগে না তবুও বলতে হয়, বিয়ের পরে কোথাও না কোথাও নানান ধরনের প্রতিকূলতার মধ্যে হারিয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি, তোমার স্বামী, তোমার শ্বশুর মশাই যাদের কথা বললে, তারা এতটা সাপোর্ট দিয়েছেন, আমি ওদের সবার জন্য শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আচ্ছা, গোপা সেনগুপ্ত মানেই আবৃত্তি, গোপা সেনগুপ্ত মানেই নাটক, আমরা এখন একটা কিছু শুনবো। তো নাটকের একটু অংশ আসলে আমার মনে রাখতে পারি না, জানো তো, এই আমার একটা দোষ। ওই যে বললে সবগুলো একসাথে মেলাতে গিয়ে তালগোল পাকিয়ে যায় একদম। তো অনেক নাটকই হয়েছে, কোনটা শোনাই? বলো না, তোমার ইচ্ছা। একটা কাজ করো, যেহেতু নারীদের নিয়ে কথা হচ্ছে,
আমরা একটু নাথবতী অনাথবত থেকে একটুখানি শুনে হ্যাঁ, নিই। এইটা আমার জীবনে একটা সাংঘাতিক নাটক, এটা একক অভিনয় বলা যায়। একদম, হ্যাঁ, একদম। আমার অফিস থেকে করেছিলাম, অফিস ড্রামা, কেউ রাজি হচ্ছে না, আমি বললাম আমি করব, ভালো না করতে পারি আমি আমার মতো করে করব, সেই শাওলি মিত্রের অভিনয় তো আর আমার হবে না। আমি করেছিলাম 1.5 ঘন্টা একক, শুধু একটা গানের টিম ছিল, এত বড় বই আমার পুরো মুখস্থ, মানে কিভাবে যে করেছিলাম আমি, মানে এখনো অনেকে বলে এতদিন আগে এটা আবার করো, আমি এখন আর সাহস পাই না, আমি মনে রাখতে পারি না। না না, পারবে, নিশ্চয়ই পারবে, করো। এখন আমরা একটু শুনি, ভবিষ্যতে তোমাকে মঞ্চে আবার এটা নিয়ে আমরা দেখতে চাই। ওইটার একটু জায়গা আমি জানি না মনে কতটুকু আছে, তো একটু করি। পাশা খেলা হচ্ছে, হ্যাঁ, বসে বসে কতটুকু জাস্ট ডায়লগটা একটু শোনাই আর কি। পাশা খেলায় ওই পাণ্ডব হেরে যাচ্ছে, যুধিষ্ঠির শকুনি পাশা খেলায় পাশা খেলা নিয়ে বসেছে, তো যখন ওই দ্রৌপদীকে পণ রাখলো তখন আর কি, তখন শকুনি বললেন, সেই সব জ্ঞানীজন গুণীজনদের সামনে বললেন বাবু মশাইরা, কেন যুধিষ্ঠির, তোমার তোমার প্রেয়সী পাঞ্চালী তো এখনো বিজিত হননি, তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। দুর্যোধন দুঃশাসন সবার সবার চোখ কেমন চকচক চকচক করে উঠলো লোভে, তারা বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রৌপদী দ্রৌপদী দ্রৌপদী। তখন যুধিষ্ঠির বললেন, যিনি কৃষানন, যিনি খর্বানন, সেই অতীব সুন্দরী প্রিয়ংবদা পাঞ্চালীকে তিনি পণ রাখলেন। যুধিষ্ঠির বললেন এই কথা, ধর্মপুত্র যুধিষ্ঠির তখন বললেন এই কথা, স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু বিচার করলেন না, তিনি বললেন এই কথা, তিনি পণ রাখলেন প্রেয়সী পাঞ্চালীকে। হয়তো 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 দান পড়েছে, শকুনি শকুনি জিতেছে, ছি ছি ছি, কি নির্দয় উল্লাস তখন সভায়। হয়তো বিজিত পঞ্চপাণ্ডব কেমন কেমন মুখ নিচু করে বসে আছে, আর এই যে সব জ্ঞানীজন গুণীজনরা তারাও কেমন চুপ করে আছে। এই রকম এক একটা কাল আসে বাবু মশাইরা, তখন যখন এই গুণীজনেরা চুপ করে থাকেন, আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায় হয়েই যায় হয়েই যায়। অসাধারণ, অসাধারণ। একটুখানি জায়গা খুব মনে পড়ে ওই জায়গাটা তখন, একদম, মানে এটা তো একটা ভাইটাল জায়গা, পুরো মহাভারতের তো একটা সাংঘাতিক জায়গা, অসাধারণ, ভীষণ রকম মিউজিক, আর তখন কোরাস টিম ছিল, মনে পড়ে এই জায়গাটা খুব সুন্দর। সত্যি করতে পারলে তো খুব ভালো হতো, কিন্তু আমার আর সাহস হয় না বাবা। না, নিশ্চয়ই পারবে, আমরা অপেক্ষায় থাকবো। আচ্ছা, ধরো যদি বলি মঞ্চ অভিনয়, আবৃত্তি, এর মধ্যে কোনটা তোমাকে বেশি টানে? আসলে সেটাই বলা মুশকিল। যখন আমি কোনো নাটকে রিহার্সালে যাই, নাটকটা মঞ্চস্থ হবে, তখন মনে হয় যে না, এটাই আমার জন্য ঠিক, আমি নাটক ছাড়া আমার আর অস্তিত্ব নেই। আমি নাটক শেষ হলো, আমি আবার কবিতায় ফিরলাম, সৃষ্টির অনুষ্ঠানে ফিরলাম, আমার নিজের কোনো পার্ম, তখন মনে হচ্ছে না, কবিতা ছাড়া হবে না, আমার এই কবিতাই আমার জীবন, আমি এটা ছাড়া। সুতরাং কবিতা এবং নাটক দুটোই আমার জীবনে ভীষণভাবে জরুরি, একদম তোমার অঙ্গাঙ্গিভাবে তোমার সঙ্গে জড়িয়ে গেছে। তবে হ্যাঁ, সেটাই বলি যে কবিতা নাটক দুটোর আগেই আমার সংসার। না, সেটা আমার ভীষণ টানে, মানে ওই জায়গাটায় আমি ভীষণ দুর্বল সংসারের প্রতি। তারপর কবিতা এবং নাটক দুটোই সমান্তরালভাবে আমার জীবনে। খুব ভালো লাগলো শুনে যে শিল্পী সত্তা এবং তার সাথে তোমার যে সাংসারিক সত্তা, এই দুটোকে তুমি এত সুন্দরভাবে একটা জায়গায় রেখে নিয়ে যেতে পারছো। এটা শিক্ষণীয়, আমাদের সকলের কাছে এটা অত্যন্তভাবে শিক্ষণীয়। আচ্ছা গোপাদি, ধরো আজকের যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে নারী, তুমিও একজন নারী, আমি একজন নারী, তোমার কি মনে হয় নারীদের অর্থনৈতিক স্বাবলম্বন বা এখন যে একটা খুব কথা উঠছে নারীর ক্ষমতায়ন, এই ব্যাপারগুলোকে তুমি কিভাবে দেখো? মানে এটা আমাদের সমাজের জন্য কতটুকু জরুরি? ভীষণভাবে জরুরি, একদম সাংঘাতিকভাবে জরুরি, কারণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া তো ভীষণভাবে দরকার। একটা মেয়ে, যদিও এখন খুবই কমে গেছে সেটা, যে বড় হতে না হতেই বিয়ে দিয়ে দেওয়া, একদম বিয়ে দিয়ে দেওয়া, পড়া হয়তো কিছুটা হলো বা 9-10 অবধি পড়লো বা মাধ্যমিক পাস করলো, তাদের বিয়ে দিয়ে দেওয়া, তারপর দেখা যায় যে কোনো রকমভাবে বিয়ে ভেঙে যাচ্ছে, পণের জন্য বধূ হত্যা করে ফেলছে। তো সেইগুলোর জন্য ভীষণভাবে দরকার যে মেয়েরা আগে নিজের পায়ে দাঁড়ানো, কোনো রকমভাবে উপার্জন করা, নিজের
খুব বেশি না হোক নিজের হাত খরচটা তো জোগাড় করতে হবে, তার জন্য তাকে শিক্ষার দরকার, শিক্ষার দরকার, সেই জায়গাটায় আসতে হবে। তবে অনেকটাই এগিয়ে গেছে, আগের মতো সেই ইয়েটা নেই এখন। আর নারীদের ক্ষমতায়ন তো ভীষণভাবে জরুরি। তো ওই জায়গা থেকে আমরা অনেক আগের জায়গা থেকে অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু আরো অনেকটাই দরকার, অনেকটাই দরকার আমাদের। আসলে সত্যি একটা সময় আমি একটু বলি, ধরো 19 শতকের কথা আমরা যদি ধরি, তো সে সময় আমরা দেখতাম ওই ঠাকুরবাড়ির মানে অনেক তারা লেখা অনেক কিছু পড়লে জানা যায় যে ওই সময়টা মহিলাদের তো বাইরে বেরোনোর তো কোনো ইয়ে ছিলই না, মানে অনুমতি ছিল না। ইভেন ওনারা যদি গঙ্গা স্নান করতে যেতেন, পালকি সমেত নিয়ে গিয়ে পালকি সমেত চুবিয়ে তুলে নিয়ে আসা হতো। মানে এই ছিল একটি নারীর জীবন। তো সেই জায়গা থেকে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা নিশ্চয়ই অনেকটাই এগিয়েছি, কিন্তু আরো এগোতে হবে, অনেকটাই এগোতে হবে। যতটাই শিক্ষার বিস্তার হবে আমার মনে হয় হয়েছে, অনেকটাই হয়েছে, আরো অনেকটাই দরকার। একদম একদম। আচ্ছা, এবারে তোমার একটু দুটো লাইন কবিতা শুনে নি। কবিতা, অনেক কবিতার মধ্যে থেকে না আমার গুনগুনাতে খুব ইচ্ছে করে, গাইতে তো পারি না তোমার মতো, কিন্তু খুব গুনগুন করতে ইচ্ছে করে। নিরাকাশ মনে হয় যেন মেয়েদের জীবনের সঙ্গে অনেকটাই মিল। একটু শোনাই যতটা মনে আছে। কোথায় উঠবে ভেবে ভেবে সেদিন সন্ধ্যা তারাটা দিশাহারা, চেনা প্রতিদিনের জানা আকাশটাকে আর খুঁজে পায় না। গেল কোথায়? এই তো গতকালও এখানেই ছিল, মেঘ টেঘ উড়িয়ে দিয়ে একেবারে নিপাট নীল। তারাটা শুনেছে দিনের যৌবনে এই আকাশটা একদম গনগনে হয়ে থাকে, একটা কোণে একটু লালচে ছিট ছড়িয়ে পড়ে। তো সেই বিকেলের দিকে এখন এই সন্ধেবেলা সেই আকাশ গা ঢাকা দিল কোথায়? এদিকে তারাটার ফোটার সময় যে পেরিয়ে যায়, সে কাতর প্রার্থনা জানাতে থাকে, সময়টুকু ফুরোবার আগেই তুমি ফিরে এসো হে আকাশ, আমার আকাশ। ঝিকমিক আলো ফেলে ফেলে তারাটা তাকে খোঁজে, নেই। কোথায় অনেকখানি নীলচে বাষ্প জমেছে, তার আড়ালে কি লুকোলো আকাশটা? তারাটা গন্ধ শোকে, নেই। অত বড় মস্ত একটা ঢাকনার আকার যার, সে গা ঢাকা দিলই বা কি করে? অবাক কাণ্ড। হার মানছি, ফিরে এসো তুমি। তুমি নেই বলে দেখো আকাশ আজ রাত্রির হতে পারেনি, অথচ সব অন্ধকার। কাল সকালেও দিনের পায়ের আওয়াজ বাজবে কোথায়? হলোই বা 10 দিক আলোয় আলো, দিন নেই রাত নেই এমন সৃষ্টি ছাড়া ব্যাপার অদ্ভুতভাবে উধাও হয়ে গিয়ে ঘটাতে খালি তুমিই পারো। মানছি তো, তুমি পারো পারো পারো, এবার ফেরো। আকুল তারাটা বলতে থাকলো, জানি তোমার মায়া দয়া নেই, তুমি খামখেয়ালি, নীলের নিচে তুমি ভীষণ কালো। রোজ কত উল্কা ছুঁড়ে দাও খেলতে খেলতে, কত বুড়ো ধাড়ি তারাদেরও ছড়িয়ে দাও, তাদের শুকনো ফুলের মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মারো। কোনোটাকে বা শেষ করো আতুরেই। তোমার অঢেল তারা, তাই 2-10টা কেন, 1000-2000 খসে পড়লেও কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের তারাদের যে একটাই আকাশ, সেটাও হারিয়ে গেলে আমরা কোথায় উঠব, কোথায় ফুটব? আরেকটা আকাশ কোনখানে, কখনো কি খুঁজে পাবো? নিরাশ নিরাশ্রয় সন্ধ্যা তারা, ভয়ে ভয়ে চোখ বোঝে, তার গা ঢালা আলো গলে গলে পড়ে যায়। সে আস্তে আস্তে জোনাকির টিপের মতো ছোট্ট হতে থাকে। বাহ, অপূর্ব, ভীষণ ভালো। একদম কি বলবো, মানে একদম কন্ট্রাস্ট। মানে ধরো এর আগে তুমি যে নাথবতী অনাথবধ করলে, সেখানে যে দাঢ্য, হ্যাঁ, দ্রৌপদীর যে দাঢ্য, যে যন্ত্রণা, তার পাশাপাশি এখানে একটা অপূর্ব রোম্যান্টিসিজম, এই যে একটা অদ্ভুত কন্ট্রাস্ট সৃষ্টি করলে এইটুকু সময়ের মধ্যে, অসাধারণ, অনবদ্য। আচ্ছা গোপাদি, একটা কথা বলি, এই যে ধরো তুমি অর্থনৈতিক স্বাবলম্বনের কথা বলছিলে মেয়েদের ক্ষেত্রে, আজকাল একটা জিনিস দেখা যাচ্ছে, ধরো চাকরি ব্যাপারটা তো আছেই, চাকরি তো সবাই পাচ্ছেন না, সবার পক্ষে পাওয়া সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকাল একটা নতুন ধরনের কিছু প্রফেশন আমরা লক্ষ্য করছি, ধরো এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে, যেমন ব্লগার,
কিংবা হয়তো কেউ খুব ভালো রান্না করেন, তিনি এরকম একটা চ্যানেল খুললেন, কেউ আবৃত্তি শেখাচ্ছেন, কেউ গান শেখাচ্ছেন, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, কি মনে হয় এগুলোকে? আসলে এই বিষয়টা নিয়ে কতটুকু কি করতে পারে এগুলো, মানে সোশ্যাল মিডিয়ায় আমি খুব একটা অ্যাক্টিভও নই। এটা থেকে যে কতটা পয়সা আসতে পারে বা কি আসতে পারে, বা এটার ভালো দিক মন্দ দিকও তো রয়েছে। একদম একদম, অবশ্যই প্রচণ্ডই মন্দ দিক রয়েছে আমার মনে হয়। তো ব্লগার যারা, তারা আজে বাজে ছবিও পোস্ট করছেন বিভিন্ন রকমভাবে। তো এগুলোর প্রতি আমি খুব একটা মনোযোগ দিতে চাই না, কারণ আমি খুব একটা দেখিও না। তবে রান্না বান্না হ্যাঁ, অনেকে করে কি, ওই ধরো না বাড়িতে রান্না করে, বাড়িতে বা কেক বানাচ্ছে অনেকে, তো সেখান থেকে রোজগার হচ্ছে, বা কেউ রান্না বান্না হোম ডেলিভারি করছে, সেখান থেকে হচ্ছে। এটা খারাপ না, এটা খুব ভালো। আর সোশ্যাল মিডিয়া তো একটা মাধ্যম যেখানে সবার কাছে পৌঁছে যাওয়া যায়, সেখান থেকে হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তো সবাই নয়, সবাই সেটা বুঝতেও পারে না কিভাবে হ্যান্ডেল করতে হবে। ভুলভাল টিপ পড়লেই হয়তো উল্টো পাল্টা হয়ে যেতে পারে, সচেতন ভাবে। হ্যাঁ, তো সেই জায়গায় মনে হয় সবাই তো সেটা পারবে না। আচ্ছা, মানে তুমি বলছো যে এটার যেমন কিছু ভালো দিক থাকলেও থাকতে পারে, তেমনি আবার এর নেতিবাচক বেশ কিছু দিকও রয়েছে, যেখানে যদি আমি সচেতনতার অভাব থাকে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়, ভীষণভাবে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। 100 বার তোমার সঙ্গে আমিও অনেক ক্ষেত্রেই সহমত। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। তো আমি এই মুহূর্তে তোমার কাছে শেষ প্রশ্নটা করব যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের সমাজের কাছে, আমি নারী পুরুষ আলাদা করছি না, কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যতই নারীর কথা বলি না কেন, নারী একা তো কিছু করতে পারবে না। নারী এবং পুরুষের মিলিত কর্মপ্রেরণা, এই তো হবে সমাজকে এগিয়ে নিয়ে যাবার হাতিয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আজকের সমাজের কাছে একজন সমাজ সচেতন শিল্পী হিসেবে কি বার্তা দিতে চাও? প্রথমেই বলছি যে শিল্পী আমি কতটুকু জানি না, তবে হ্যাঁ শিল্প চর্চা করি, ভালো লাগে সংস্কৃতি নিয়ে থাকতে। সব কিছুর মাঝখানে সংস্কৃতিটাকে আগলে বাঁচতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যারা সংস্কৃতি হচ্ছে একমাত্র মাধ্যম যেটাকে নিজেকে ভেঙে চুরে আবার নতুন করে গড়ে নিতে পারি। যে ভুল ত্রুটি হচ্ছে সেগুলোকে ভেঙে আবার নতুন করে আমরা গড়ে নিতে পারি, সেই সংস্কৃতিটাকে আগলে ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, শুধু সংস্কৃতি নিয়ে এগোলে হবে না, সেখানে সমাজকে রাখতে হবে আমি মনে করি আর কি। আমরা যখন সৃষ্টি হয়ে কাজ করি তখন আমরা খুব বেশি হয়তো পারি না, যতটুকু পারি আমরা সমাজের কাজ করে থাকি, সামাজিক উন্নয়নমূলক কিছু করে থাকি। সেরকমভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু গান বাজনা নাটক কবিতা নয়, তার সাথে সমাজকে যদি আমরা সাথে রাখি, আমার মনে হয় যে আমরা অনেকটাই সমাজের জন্য কিছু করতে পারবো। নিজের জন্য যেমন আমাদের সংস্কৃতি দরকার, আমাদের বেঁচে থাকার জন্য সংস্কৃতির দরকার, তেমনি সমাজ ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারবো না। সবাইকে নিয়ে বাঁচতে হলে সমাজ সচেতন হতে হবে এবং সমাজের জন্য কাজ করতে হবে। কতটুকু করতে পারছি জানি না, তবে যতদিন থাকবো করে যাব। অত্যন্ত সুন্দরভাবে বললেন গোপাদি। আসলে শিল্প সংস্কৃতির চর্চা সেটা হলো আমাদের ব্যক্তি মননকে তৈরি করার জন্য, তাই তো? আমাদের ব্যক্তি চেতনা তাকে আরো উজ্জীবিত করার জন্য, আরো উন্নত করার জন্য, এবং সেই উন্নত চেতনা উন্নত মনন নিয়ে আমরা যাতে আমাদের সমাজের পার্শ্ববর্তী যে সমস্ত মানুষেরা যারা হয়তো দুঃখ দুর্দশা পীড়িত, তাদের পাশে গিয়েও সমানভাবে দাঁড়াতে পারি, তখনই হয়তো আমাদের শিল্প চর্চাটা সার্থক হবে। এটাই গোপাদির মূল বক্তব্য বলে আমার মনে হলো। অত্যন্ত দামি কথা বলেছেন দিদি। যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষে আমরা চাইব, আশা করব, কামনা করব যে গোপাদি আরও দীর্ঘ বছর তার শিল্প সত্তা শিল্প প্রেরণা নিয়ে আমাদের সামনে জাগরুক থাকবেন এবং আমাদেরকে আরও সমৃদ্ধ করবেন। একদম শেষ করব গোপাদির একটা ছোট্ট কিছু উচ্চারণের মধ্যে দিয়ে। একটু নাটকে একটু দেখাই, একটা তোমার ইচ্ছা, যেটা ভালো লাগে। আচ্ছা, বলছি কি, ওই সেই সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে, আমি খুব একটা পারি না খুব একটা, তবুও আমি দেখছিলাম কোনো একটা ইউটিউব চ্যানেলে একজনের একটা অভিনয়, একক অভিনয়, উনি কে বা কার লেখা সেটা আমি, ওখানে কিছু লেখা নেই, আমিও জানতে পারিনি, মানে অভিনেত্রীর নামও আমি এখন পর্যন্ত জানি না,
কিন্তু এত ভালো লেগেছিল, তো ওইটাকে আমি একটু কপি করে আমি একটা করেছিলাম মঞ্চে, তো ওখান থেকে একটু শোনাই। হ্যাঁ, খুব ভালো ভালো লেগেছিল। জানি না, কেউ তো কারোর মতো আর করতে পারে না, আমি আমার মতো করে একটুখানি করি। कैसे बनी हमारे बिना मंत्री तू कैसे बनी, डिंग डंग डिंग डंग डिंग डंग डिंग। নমস্কার, এই যে গানটা শুনছেন, গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এবারে নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, জেতার কোনো সম্ভাবনা ছিল না। ফলাফল যখন বেরোলো, শুধু আমি নই, আমার জন্য যারা খাটাখাটি করেছে তারাও অবাক। তাদের অবশ্য বিশেষ কিছু একটা করতে হয়নি, ওই 1000 খানিক পোস্টার ছেপে দিয়েছিল আর একটা ভাঙা সাইকেল নিয়ে বলে বেরিয়েছিল, তোমার নেত্রী, আমার নেত্রী সবিতা চক্রবর্তী, ভোট দিন, ভোট দিন। তো আমি এখন একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তা হয়েছে কি, আমার সৌজন্যে সবাই বোম ফাটাতে শুরু করেছে, মানে চকলেট বোম ফাটাচ্ছে এদিক সেদিক। তো আমি আমার সাপোর্টারদের ডেকে বললাম, এসব তোমরা কি করছো, না না না, একদম একদম এগুলো বন্ধ করো, মানুষের অসুবিধা করে এগুলো। তো আমার কথা শুনে হেড সাপোর্টার ন্যাপলা বললো, চুপ করুন তো, জিতেছেন, চুপ করে বসে পড়ুন, এত কথা বলে হয়? আরে 5 বছর হাতে আছে, 5 বছর আপনি ভালো ভালো লেকচার তৈরি করুন, লেকচার। হ্যাঁ, এবার ভাষণের উপর সবকিছু নির্ভর করছে বাবা। না ডাকবেন না, ডাকবেন না সবুদি, আমি আপনার চাকর না। হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন কেন? ভাষণ লিখুন, ভাষণ ভাষণ। আর শুনেছেন আপনাকে নিয়ে যা রিমিক্স তৈরি হয়েছে না, ওই যে টারজানের গানটা শুনেছেন? আরে জিতেছে জিতেছে সবুদি জিতেছে, ডুবা 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 ডুবেছে, হরিপ্রসন্ন বাবু ডুবেছে, আরে জিলেলে জিল। কি অসভ্যের মতো গানটা গাইছে না, এক ভীষণ অসভ্যরা। আসলে কি জানেন, আমার পিতামহ না ওই স্বদেশী করতো, বাড়িতে না সেই রকম পরিবেশ ছিল। আর আমি না ওই রকম গানগুলোই শুনে এসেছি ছোট থেকে, ওই যে চারণ কবি মুকুন্দ দাসের গানটা, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে। এই যে সবুদি হাঁটাহাঁটি করছেন কারণ, চুপ করে বসে পড়ুন তো। এই শোন 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 শোন, আজকে রাতের মধ্যে কয়েকটাকে ওই মায়ের ভোগে পাঠাতে হবে। কি বলছো, কি বলছো? মায়ের ভোগে মানে মায়ের ভোগ? চুপ করুন, এত কথা বলবেন না, প্রশ্ন করবেন না, ন্যাপলা আপনার ঘরের চাকর না। মায়ের ভোগে মানে লাশ কেটে কুচি কুচি করে জলে ভাসিয়ে দিতে হবে, আর লাশের পজিশনে পার্টির পজিশন আসবে। চিনিস 1 2 ka 4 4 2 ka 1, my name is ন্যাপলা, my name is। কি অসভ্য না, আমার না কেমন গলা টলা শুকিয়ে আসছে বাবা। আসলে আসলে এসব দেখে তো আমার অভ্যাস নেই জানেন। আমি একটু মানে ওই থাকে না, একটু দেশ সেবা করতে চাইছিলাম জানেন। আমার কোনো কিছু লোভ নেই জানেন। আমি একটু ওই থাকে না, দেশ সেবা করতে গেলে ওই সই মানে ওইগুলি একটু চাইছিলাম আর কি। আমি আর কিচ্ছু চাই না, আমাকে একটু সুযোগ দিন না, একটু সুযোগ দিন না। অসাধারণ, ছোট্ট করে খুব মজার মাঝখানে আরো মানে। ঠিক আছে, আজকের মতো আমরা তাহলে এখানেই শেষ করি। আবার পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই কখনো কোনো দিন দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। গোপাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। নমস্কার।